প্রত্যেকে হেডিং করো বায়োলজির আজকের টপিক স্নায়ুতন্ত্র। দেখো এই টপিকটা বলে রাখি সব থেকে ডিফিকাল্ট আর সব থেকে বেশি ইনফরমেটিভ। মোটামুটি দুটো ক্লাসে ভাগ করে আমি ক্লাস করাবো। ভালো করে যে ইনফরমেশনগুলো লেখাবো আমি একটু নোট ডাউন করে রাখবে, দেখবে কোনো অসুবিধা হয় না। তবে প্রত্যেকে বলে রাখি যদি সম্ভব হয় 11-12 বায়োলজিতে যে স্নায়ুতন্ত্রের ছিল আর কি, যে বই তোমাদের ইউজ করেছো, যদি বায়োলজি থেকে থাকে ওইটা একটু সঙ্গে রেখো, তাহলে একটা সহায়িকা বই হিসাবে কিন্তু থাকবে এটা। অন্য কোনো কম্পিটিটিভ এক্সামের যে বইগুলোয় সেখানে এই চ্যাপ্টারটা অত্যন্ত ছোটোভাবে দেওয়া আছে, কিন্তু অত ছোটোভাবে করলে কিন্তু মুশকিল। ওকে, চলো এবার যদি তোমায় জিজ্ঞেস করা হয় যে নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র বলতে কী বোঝো, কী বলবে? কেউ একজন বলো, কেউ একজন বলো কী কী মানে কী বোঝায় স্নায়ুতন্ত্র বলতে? কেউ একজন বলো, সুজাতা বলো, কি মনে হয় স্নায়ুতন্ত্র বলতে কি বুঝি আমরা? শাশ্বতী, মৈত্রিক, এসা কেউ বলতে পারবে? মানবদের যে তন্ত্রের মধ্যে বাইরে থেকে বিভিন্ন উদ্দীপনা গ্রহণ করা হয় এবং উদ্দীপনার সাড়া দেওয়া হয়, সেই উদ্দীপনার প্রত্যুত্তরে যে সাড়া দেওয়া হয় সেটাকে। হ্যাঁ, তাহলে এটাকে একটু সিম্পলি বলতে পারি, শুধু মানব দেহে ব্যাপারটা ঠিক নয়, স্নায়ুতন্ত্র যে কোনো প্রাণীর জীব দেহে বর্তমান। তাহলে এটাও বলতে পারি স্নায়ুকোষ বা নিউরন দ্বারা গঠিত যে বিশেষ তন্ত্রের মাধ্যমে জীবদেহে উদ্দীপনায় সাড়া দেওয়া হয় এবং প্রাকৃতিক পরিবেশের সঙ্গে একটা মানিয়ে নেবার প্রবণতা তৈরি হয়। হ্যাঁ কি না? বা প্রাকৃতিক পরিবেশের সঙ্গে, ভালো করে শুনে নাও, প্রাকৃতিক পরিবেশের সঙ্গে একটা সমন্বয় সাধন হয়, তাকে আমরা স্নায়ুতন্ত্র বলতে পারি। এবার যেটা খুব গুরুত্বপূর্ণ, স্নায়ুতন্ত্রের যে আমাদের যদি মানব দেহ ছাড়াই আমি যদি সাধারণভাবে আলোচনা করি, স্নায়ুতন্ত্রের ক্ষেত্রে কিছু ইম্পর্ট্যান্ট টার্ম, একটা ইম্পর্ট্যান্ট টার্মগুলোর মধ্যে বা কিছু ইম্পর্ট্যান্ট যে আমরা কথাগুলো ইউজ করব, তার মধ্যে প্রথমে যে কথাটা সেটা হচ্ছে সংবেদন। কাকে বলা হয় সংবেদন? কেউ বলতে পারবে? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সংবেদন বলতে কি বুঝি? তার ইংলিশে কি? ইংলিশে বলে সেন্সেশন। কাকে বলা হয় সংবেদন? কেউ কোনো আইডিয়া? দেখো কথাটা আমরা কিন্তু ইউজ করি বা জানি, তোমার শুধু বলতে হবে সংবেদন কি। বলো কি মনে হয়, বলো ভালো করে শোনো, খুব ইম্পর্ট্যান্ট। এটা মানে সংবেদন মানে দর্শন, শ্রবণ, স্পর্শ, স্বাদ, চাপ, গন্ধ প্রভৃতির মাধ্যমে যখন কোনো উৎপন্ন পরিবেশের পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনের ফলে জীবদেহে যে অনুভূতি সৃষ্টি হয় তাকে বলা হয় সংবেদন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে, লিখে রাখো ব্যাকেটে, অনুভূতি সৃষ্টি। কথাটা বোঝাতে পারলাম? অনুভূতি সৃষ্টি কেন হয়? ধরো আমরা এমন একটা জায়গায় বসে আছি যেখানে কোনো তেমন গন্ধ নেই, হঠাৎ করে একটা ধূপ জ্বালানো হলে বা কোনো ভালো খাবার হলে সেই গন্ধটা আমাদের কানে আসে, নাকে আসে। এই যে গন্ধ যে এলো, এই গন্ধটা কি একটা পরিবর্তনশীল পরিবেশ? হ্যাঁ কি না? অর্থাৎ একটা আমরা নর্মাল পরিবেশে ছিলাম, সেইখানে হঠাৎ করে তার গন্ধটার পরিবর্তন হলো, সেটা কোনো খাবারের কারণে হতে পারে, কোনো ধূপের কারণে বা কোনো পারফিউমের কারণে হতে পারে। এই যে পরিবর্তনটা ঘটলো, এই অনুভূতিটা আমাদের নাক দ্বারা গ্রহণ হলো। হ্যাঁ কি না? আমাদের মধ্যে একটা অনুভূতি জাগলো, এই অনুভূতিটাকেই বলা হয় সংবেদন বা সেন্সেশন। বলো কোনো অসুবিধা আছে কি না? কোনো ডাউট থাকলে আমাকে বলো। এবার খুব গুরুত্বপূর্ণ 2 নম্বর টার্ম যেটা জানতে হয়, সেটা হচ্ছে উদ্দীপক। উদ্দীপক বলতে কি বোঝো? কেউ বলতে পারবে? একটু ডিটেলসেই বলছি আমি। উদ্দীপক বলতে কি বুঝি? উদ্দীপকের ইংলিশ কি? উদ্দীপকের ইংলিশ স্টিমুলাস। কাকে বলি উদ্দীপক? কোনো আইডিয়া আছে? বলতে পারবো কাকে বলি উদ্দীপক? দেখো, যে সমস্ত প্রাকৃতিক পরিবেশের যে সমস্ত বস্তু বা যে সমস্ত আমাদের এমন কোনো অনুভূতি যেগুলো আমাদের শরীরে, আমাদের কথা ঠিক নয়, জীবদেহে অনুভূতি সৃষ্টি করে বা উদ্দীপনার সৃষ্টি করে, সেগুলোই উদ্দীপক। বোঝা গেছে? যে সমস্ত বস্তু বা ভৌত অবস্থা, ভৌত পরিবেশ উদ্দীপনার সৃষ্টি করে সেটা উদ্দীপক। এই উদ্দীপক আবার দুরকম হয়। কি কি? কি কি দুরকম? একটা হচ্ছে বাহ্যিক, আরেকটি হচ্ছে আভ্যন্তরীণ। আমি তো এটুকু বলে দিলাম, তোমাদের কাছে গিয়ে আশা করতে পারি এক্সাম্পল বলা। বাহ্যিক উদ্দীপক, আভ্যন্তরীণ উদ্দীপকের এক্সাম্পল বলতে পারবে কেউ? চেষ্টা করো, বলা কিন্তু উচিত যে বাহ্যিক উদ্দীপক আর আভ্যন্তরীণ উদ্দীপক। বাহ্যিক বলতে প্রত্যেকেই জানি কি? আলো, বায়ু, তাপ। হ্যাঁ, আলো, তাপ,
বায়ু, এইগুলো কি, এইগুলো প্রত্যেকটা জল বলতে পারো বা বিভিন্ন উষ্ণতা বলো, এইগুলো প্রত্যেকটা কী হচ্ছে শরীরের বাইরের অংশে উদ্দীপনা সৃষ্টি করে। তাহলে আভ্যন্তরীণ কোনগুলো? দেখো আভ্যন্তরীণ উদ্দীপনা যেগুলো হচ্ছে ব্যথা, বেদনা, বেদনা, তৃষ্ণা, ক্ষুধা, এই যে উদ্দীপকগুলো ভালো করে শোনো, দেখো এই যে উদ্দীপনাগুলো, এই উদ্দীপনাগুলো কি, এগুলো উদ্দীপনা তৈরি হচ্ছে আভ্যন্তরীণ। তাহলে এই উদ্দীপকগুলোকে বলা হয় আভ্যন্তরীণ উদ্দীপক। হ্যাঁ কি না? দেখো আলো, তাপ, বায়ু, ব্যথা, বেদনা, তৃষ্ণা, ক্ষুধা প্রত্যেকটাই কি স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত। তাই এই যে উদ্দীপকগুলো বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগছে, মানে বিভিন্ন ক্ষেত্রে শরীরের উপর ক্রিয়া করে, কোনোটা বাইরে থেকে কোনোটা ভিতর থেকে। হ্যাঁ কি না? বলো বোঝা গেল কি না? বোঝা গেছে। এরপরের টার্মটা সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সাড়া। সাড়া দেওয়া। সাড়ার ইংলিশ কি আশা করি জানো? সাড়া দেওয়া এর ইংলিশ কি হবে? রেসপন্স। রেসপন্স, ওকে, খুব ইম্পর্টেন্ট, রেসপন্স। তাহলে রেসপন্স বলতে কি বুঝি বা কি বলতে পারি? যখন কোনো বহিস্থ, বাহ্যিক বা আভ্যন্তরীণ উদ্দীপক দ্বারা শরীরে কোনো উদ্দীপনা তৈরি হয়, সেই উদ্দীপনার ফলে যে উত্তেজনা সৃষ্টি হয়, সেই উত্তেজনায় জীবদেহে যে পরিবর্তন ঘটে তাকেই বলা হয় সাড়া দেওয়া। হ্যাঁ কি না? চলো জাস্ট এইটুকু নোট ডাউন করে নাও যে উত্তেজনায় জীবদেহে উত্তেজনায় জীবদেহে যে পরিবর্তন হয় সেটাই হলো সাড়া। অসুবিধা নেই কিছু? বোঝা গেছে? চলো, খুব গুরুত্বপূর্ণ। নেক্সট যেটা ইম্পর্টেন্ট, যার একটা টার্ম যেটা আমাদের জানার দরকার, আমি ডিটেলস সেটা পরে আরও আলোচনা করবো, যেটা হচ্ছে গ্রাহক। গ্রাহক, গ্রাহকের ইংলিশ কি? কি মনে হয়? গ্রাহকের ইংলিশ কি? গ্রাহকের ইংলিশ রিসেপ্টর। গ্রাহক বলতে কি বুঝি? যে সমস্ত বাহ্যিক বা আভ্যন্তরীণ যে অঙ্গ বা যে বা যার দ্বারা বলতে পারি যে বাহ্যিক বা আভ্যন্তরীণ উদ্দীপনা গ্রহণ হয় তাকে বলা হচ্ছে গ্রাহক। ওকে, খুব ইম্পর্টেন্ট, ভালো করে শুনে নাও। যে বা যার দ্বারা বাহ্যিক বা আভ্যন্তরীণ উদ্দীপনা গ্রহণ হয় তাকেই বলা হয় গ্রাহক। আশা করি কোনো অসুবিধা নেই। এবার এই গ্রাহকের মোটামুটি শুনে রাখো, এই গ্রাহকের মোটামুটি 4টে ভাগ আছে। 1 2 3 4 করে একটু লিখে নাও। দেখো এই টার্মগুলো একটু ইম্পর্টেন্ট। ফার্স্টেরটা লিখে রাখো, কেমো রিসিপ্টার। কেমো রিসিপ্টার কাকে বলে? কেমো রিসিপ্টার কোনো আইডিয়া? ভালো করে শোনো। যে সমস্ত বাহ্যিক বলতে পারো বা আভ্যন্তরীণ, সেটা আমাদের এই মুহূর্তে আসছি না, যে সমস্ত বাহ্যিক বা আভ্যন্তরীণ কোনো অঙ্গ কেমিক্যাল দ্বারা উদ্দীপিত হয়, বুঝতে পেরেছো? জাস্ট লিখে নাও সেগুলি কি, সেগুলি হলো কেমোরিসেপ্টর। কেমিক্যাল দ্বারা উদ্দীপিত হয়। উদাহরণ বলার দায়িত্ব তোমাদের। দেখি কে বলতে পারে, বলো আমাদের শরীরের কোন অঙ্গ বা কোন রিসেপ্টর কেমিক্যাল দ্বারা উদ্দীপিত হচ্ছে? বলা যাবে? শুনতে পাচ্ছি না। আমাদের কোন অঙ্গ কেমিক্যাল দ্বারা উদ্দীপিত হয় সব থেকে? ত্বক। ত্বক কেমিক্যাল দ্বারা উদ্দীপিত, এক্সাম্পল দাও একটা। স্যার পিঁপড়ে কামড়ালে জ্বালা করে ফর্মিক অ্যাসিডের জন্য। তো এটা পিঁপড়ে কামড়ালে জ্বালা করে, যেমন এটা তো আমরা এটাও বলতে পারি যে হচ্ছে একটা কোনো গরম কোনো কিছু একটা অংশ আমাদের হাতে টাচ করলো, তাহলে সেটা কি কেমো রিসেপ্টর বলতে পারি? বলো। তোমার তোমার এটা ঠিক, ত্বক তো হবেই। আমি আর একটু স্পেসিফিক অ্যান্সার জানতে চাইছি যে ত্বক ছাড়া আর কি অঙ্গ যেটা স্পেসিফিক্যালি পুরোপুরিভাবে কেমিক্যাল দ্বারা উদ্দীপিত হয়? ত্বক তো হবেই, ত্বক তো একদম মানে হিউজ একটা অংশ রয়েছে ত্বকের। আর কেউ কোনো অ্যান্সার দিতে পারবে? দেখো নোট ডাউন করে নাও, জিহা। হবে কি হবে না? আমরা প্রত্যেকটা খাবারই হচ্ছে কেমিক্যাল বা কেমিক্যাল কম্পোনেন্ট। এই জিহার সাহায্যে স্বাদ পাচ্ছি, এই স্বাদটা কি কেমিক্যাল দ্বারা উদ্দীপিত হওয়া? হ্যাঁ কি না? এরপরে নাকের যে ঘ্রাণ, এই ঘ্রাণটাও কি, ঘ্রাণটাও কোনো কেমিক্যাল বা
কোনো কিছু কেমিক্যাল কম্পোনেন্টের জন্য এই ঘ্রাণ সৃষ্টি হওয়া বা একটা বিশেষ স্মেল সৃষ্টি হওয়া, যেটা নাকের দ্বারা পাচ্ছি, তাহলে এই সমস্ত গ্রাহকগুলো কি, এগুলো হচ্ছে কেমোরিসেপ্টর। কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে, হ্যাঁ কি না। চলো 2 নম্বর নোট ডাউন করো, যে ফটো রিসেপ্টর। এর কোনো এক্সাম্পল দিতে পারবে? আশা করি ফটো রিসেপ্টর শুনে বুঝতে পেরেছো, যেটা ফটো বা আলো দ্বারা উদ্দীপিত হয়। ওকে, জাস্ট এইটুকু লিখে নাও, আলো দ্বারা উদ্দীপিত হয়। এক্সাম্পল, চোখ। চোখ, তারারন্ধ্র। তারারন্ধ্র লিখে নাও, এক্সাম্পল লিখে নাও, তারারন্ধ্র। তারারন্ধ্র। ওকে, কোনো অসুবিধা নেই। এরপরে 3 নম্বর, থার্মো রিসেপ্টর। থার্মো রিসেপ্টর কি বলতে পারি বলো? তাপ দ্বারা উদ্দীপিত হয়, বুঝতেই পেরেছি। এক্সাম্পল, এক্সাম্পল, এক্সাম্পল বলো কি হবে? আগে লিখে নাও, তাপ দ্বারা উদ্দীপিত হয়, অফকোর্স ত্বক হবে। তাপ দ্বারা উদ্দীপিত হয়, এক্সাম্পল নোট ডাউন করো, ত্বক। কোনো অসুবিধা নেই। 4 নম্বর লিখে রাখো, এটা খুব ইম্পর্টেন্ট, যে লিখে রাখো যে মেকানো রিসেপ্টর। কাকে বলে মেকানো রিসেপ্টর? যখন যান্ত্রিক পীড়ন দ্বারা প্রভাবিত হয়। লিখে নাও, যান্ত্রিক পীড়ন দ্বারা প্রভাবিত হয়। ওকে, অসুবিধা নেই। যান্ত্রিক পীড়ন দ্বারা প্রভাবিত হয়। এক্সাম্পল কি হতে পারে? এক্সাম্পল ত্বক। হ্যাঁ কি না? যে কোনো ব্যাকেটে লিখে রাখতে পারো যে টান, স্পর্শ, এগুলো প্রত্যেকটা কি যান্ত্রিক পীড়ন। এগুলো কোন রিসেপ্টর গ্রহণ করে? ত্বক। বলো, এতটা কোনো ডাউট বা কোনো সমস্যা হলে বলবে আমাকে, হ্যাঁ কি না? এতটা কোনো সমস্যা আছে? চলো, তাহলে আমি এটা কি কার ভাগ করলাম? গ্রাহক বা রিসেপ্টরের ভাগ করলাম। গ্রাহকের পরে কোন গুরুত্বপূর্ণ একটা টার্ম আমাদের গুরুত্বপূর্ণ স্থানান্তরের জন্য, সেটা হচ্ছে বাহক। হ্যাঁ কি না? বাহককে ইংলিশে কি বলতে পারি? বাহককে বলতে পারি কন্ডাক্টর। কন্ডাক্টর কাকে বলি? বাহক। ভালো করে শোনো, যে উদ্দীপনা যখন গ্রাহক দ্বারা গ্রহণ হচ্ছে, সেই গ্রাহক দ্বারা গ্রহণ করে যে অঙ্গে বা যে পথের মাধ্যমে কি হয়, সেই উদ্দীপনাটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে পৌঁছায়, এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে যে সাড়া দেওয়াটা সেইটা এফেক্টার বা কারকে পৌঁছায়, তাকেই বলা হয় কন্ডাক্টর বা বাহক। বুঝতে পারলে? তাহলে একটা জিনিস মনে রাখো, আমি জাস্ট একটা ছোট্ট করে একটা ছবি এঁকে বোঝানোর চেষ্টা করি। এই ধরো দুটো অংশ, এইটা হচ্ছে তোমার রিসেপ্টর। ওকে, এইখান থেকে কোনো সাড়া যাচ্ছে কোথায়? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। হ্যাঁ কি না? ভালো করে বোঝো, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যাচ্ছে, এই যে সাড়াটা নিয়ে যাচ্ছে কে? এই নিয়ে যাচ্ছে হচ্ছে বাহক। কোনো অসুবিধা নেই, হ্যাঁ কি না? এবার বাহক কী নিয়ে যাচ্ছে? এটাকে উদ্দীপনাকে নিয়ে যাচ্ছে। ভালো করে শোনো, বাহক কাকে নিয়ে যাচ্ছে? উদ্দীপনাকে বয়ে নিয়ে যাচ্ছে। কোথায়? সিএনএস। সিএনএস এর ফুল ফর্ম কি? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে গেল। এবার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র যেরকম বুঝবে সেরকম কি পাঠাবে? সাড়া দেবে। হ্যাঁ কি না? এই যে সাড়া বা রেসপন্সটা, সেটা কে নিয়ে আসবে? সেটা বাহকই বয়ে নিয়ে আসবে। বয়ে কোথায় নিয়ে আসবে কেউ বলতে পারবে? বয়ে নিয়ে আসবে কারকে। কারককে ইংলিশে কি বলে? কারককে বলে এফেক্টর। ওকে, এই কারক কি করবে? কারক হচ্ছে উত্তেজনা ছাড়া দেবে। এবার রিসেপ্টর আর কারককে আমি প্রায় একই জায়গায় রেখেছি কেন? মোটামুটি বলতে পারি এগুলো হচ্ছে শরীরের বাহ্যিক পার্ট। বোঝা গেছে? হ্যাঁ কি না? তাও এর মধ্যে রিসেপ্টর আর এফেক্টরের মধ্যে ডিফারেন্সটা আমি একটু পরে বলছি। তবে হ্যাঁ, এটা শরীরের বাহ্যিক পার্ট, এটা একদম নার্ভাস সিস্টেম। এদের মধ্যে যে উদ্দীপনাকে বয়ে নিয়ে যাওয়া, আবার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কর্তৃক প্রেরিত সাড়াটাকে আবার এফেক্টরে নিয়ে আসা, এইটাই কার কাজ? বাহকের কাজ। হ্যাঁ কি না? এবার আমাকে বলা উচিত যে বাহক তাহলে করকমভাবে কাজ করছে, বলতে পারবে? তাহলে বাহক করকমভাবে কাজ করে বলা উচিত? 2 রকমভাবে। হ্যাঁ, 2 রকমভাবে কাজ করে। একটা কি? একটা নোট ডাউন করো, একটা নোট ডাউন করে নাও, উদ্দীপনা বহন, আর একটা কি? সাড়া বহন। হ্যাঁ কি না? এর হচ্ছে দুটো কাজ।
উদ্দীপনা বহন কোথা থেকে কোথায়? রিসেপ্টার বা গ্রাহক থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। আর সাড়া বহন কোথায়? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কোথায়? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে এফেক্টার বা কারকে। কোনো অসুবিধা নেই, হ্যাঁ কি না? চলো, লাস্ট যে টার্ম আমাদের জানার দরকার সেটা হচ্ছে বাহকের পরে কারক। ইংলিশ কি? লিখে নাও এফেক্টার। কাকে বলে কারক? ভালো করে শুনে নাও। দেহের যে সমস্ত অঙ্গ উদ্দীপনায় সাড়া দেওয়ার জন্য উত্তেজিত হয় তাকে বলা হয় কারক। জাস্ট লিখে নাও যে অঙ্গগুলি উত্তেজনায় সাড়া দেয়। ওকে, তাহলে বলো প্রত্যেকটা টার্ম নিয়ে আমরা ডিসকাস করতে পেরেছি? কোনো ডাউট বা কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে, হ্যাঁ কি না? বোঝা গেছে না যায়নি? বোঝা গেছে তো? তাহলে দেখো এই টার্মগুলো কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট, শুধুমাত্র হিউম্যান বলে নয়, জীবদেহের ক্ষেত্রে কিন্তু ইম্পর্ট্যান্ট। তবে হ্যাঁ, আমাদের যেটা পড়ার দরকার বা আমাদের যেটা পড়ার টপিক সেটা কিন্তু হিউম্যান নার্ভাস সিস্টেম, অর্থাৎ মানবদেহের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এটা কিন্তু ভালো করে পড়তে হবে। এর প্রচুর অংশ রয়েছে, এমনকি প্রচুর স্নায়ুর নাম রয়েছে, আমাদের কিন্তু ভালো করে জানতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে আমি চেষ্টা করব একটা ডায়াগ্রাম বা ছক ইউজ করে যাতে তোমাদের কম লিখে মনে রাখতে পারো। হয়েছে? চলো প্রত্যেকে হেডিং করো স্নায়ুতন্ত্র বলে, কারণ তার ভাগ আমি বলবো। চলো প্রত্যেকে একটা হেডিং করো স্নায়ুতন্ত্র, একদম খাতার মিডিলে। লিখে যাও স্নায়ুতন্ত্র, একদম খাতার মিডিল লেখো ভালো করে। এবার মোটামুটি ভালো করে শোনো, এই স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেমকে আমরা কটা ভাগে ভাগ করতে পারি বলা উচিত? কটা ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে। ভেরি গুড, 3 ভাগে ভাগ করতে পারি। 3 ভাগে কি কি? ফার্স্ট হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, নোট ডাউন করে নাও, একদম ভালো করে নোট ডাউন করে, কোনো বুঝতে অসুবিধা থাকবে না। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। সেকেন্ড, নোট ডাউন করে প্রান্তীয় স্নায়ুতন্ত্র, আর 3 নম্বর সেটা লিখে নাও স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। এটা একদম লাস্টের টপিকে পড়বো, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। ওকে, কেন্দ্রীয়, প্রান্তীয়, স্বয়ংক্রিয়। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কটা ভাগে ভাগ করা যায়? এটাকে ভাগ করা যায় 2টো ভাগে। কি কি বলা উচিত? অনেকেই বলতে পারো, আশা করি। বলো দেখি কি কি ভাগ করা যায়। মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড। ভেরি গুড, মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড। কোনো অসুবিধা নেই। এই প্রান্তীয় কটা ভাগ করা যায়? এটাকেও ভাগ করা যায় 2টো ভাগে। কি কি? ভেরি গুড, সুন্দর। করোটিক স্নায়ু, আর একটা কি? সুষুম্না স্নায়ু। ওকে, করোটিক স্নায়ু কতটা, মানে কতগুলি? 12 জোড়া। কোশ্চেন তো এটাও আসেই, প্রত্যেকেই প্রায় জানি। আর সুষুম্না স্নায়ু ক জোড়া? 31 জোড়া। ওকে, এটা কার ভাগ করলাম? প্রান্তীয়। এবার স্বয়ংক্রিয়র ভাগ আছে কি? হ্যাঁ, স্বয়ংক্রিয় ভাগ আছে। একদম লাস্ট টপিকে স্বয়ংক্রিয় ডিসকাস করা হবে। এর কি কি? এর 2টো ভাগ, একটা সিম্প্যাথেটিক আর একটা কি? আর প্যারাসিম্প্যাথেটিক। একটা সিম্প্যাথেটিক আর একটা কি? প্যারাসিম্প্যাথেটিক। কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। এই হলো আমাদের স্নায়ুতন্ত্রের একদম পুরোপুরিভাবে ডিটেলসে ভাগ। বোঝা গেছে? কোনো অসুবিধা বা কোনো ডাউট থাকলে আমাকে জানাবে। তবে এই যে পার্টগুলো বললাম এর অনুযায়ী কিন্তু আমাদের পর এগোতে হবে। ওকে, দেখো ভালো করে শুনে নাও। এই যে টাইপটা বললাম, এই যে ভাগগুলো। আচ্ছা, এর ইংলিশ তোমরা জানো তো? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ইংলিশ কি? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। প্রান্তীয়র ইংলিশ কি? যে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। আর স্বয়ংক্রিয় বলতে কি? অটোনমিক নার্ভাস সিস্টেম। ইংলিশ টার্মগুলো কিন্তু পারলে লিখে নাও। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম, আর হচ্ছে তোমার অটোনমিক নার্ভাস সিস্টেম। ইংলিশ লিখে রাখো। এবার দেখো, এই যে প্রত্যেকটা পাঠের মধ্যে আমি স্টার্ট করব হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দিয়ে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মস্তিষ্ক দিয়ে। তাহলে আমাদের পরবর্তী আলোচনার বিষয় হচ্ছে মস্তিষ্ক। তারপর সুষুম্নাকাণ্ডে যাব, তারপরে করোটিক স্নায়ু, এইভাবে কিন্তু প্রত্যেকটা চলবে। ঠিক আছে? তবে স্নায়ু বলার আগে
নর্মালি স্নায়ুর যে নিউরন যে গঠন সেটা নিয়ে একটু ডিসকাস করে নেবো। চলো প্রত্যেকে হেডিং করো আজকের গুরুত্বপূর্ণ টপিক মস্তিষ্ক। বুঝতেই পারছো কীভাবে এগোবো। মস্তিষ্কর পরে কিন্তু সুষুম্না কাণ্ড হয়ে স্নায়ুর দিকে ঢুকবো। মস্তিষ্ক দেখো, যদি আমরা মানব মস্তিষ্কের কথা বলি, মানব মস্তিষ্কের কি কি অংশ দ্বারা গঠিত বলতে পারবে? বা প্রথম যে কোশ্চেনটা আসে, মানব ব্রেন বা মস্তিষ্কের আবরণীকে কি বলে? প্রথম টপিক, কেউ মানব মস্তিষ্কের, ভেরি গুড, এর আবরণীকে বলা হয়, ফার্স্ট পয়েন্ট নোট ডাউন করো, আবরণীকে বলা হয় মেনিনজেস। মেনিনজেস, ওকে, ইংলিশ টার্ম কিন্তু লিখে রাখো, মেনিনজেস। ওকে, এটা হচ্ছে কি মস্তিষ্কের আবরণী। ওকে, বোঝা গেছে? এরপরে ভালো করে শোনো, এই আবরণীর কি কোনো স্তর আছে? এই যে আবরণী যে বললাম, এর কি কোনো স্তর বর্তমান? তিনটে স্তর, ভেরি গুড। কি কি তিনটে স্তর? কি কি তিনটে স্তর বলো? হুম হুম, ভেরি গুড, সুন্দর। তাহলে এই আবরণীর তিনটি স্তর বর্তমান, তিনটি স্তর বর্তমান। ওকে, এই তিনটে স্তরের নাম আমি 1, 2, 3 লিখবো, তবে এটা মনে রাখবে পরীক্ষায় সিকোয়েন্স আসে যে বাইরে থেকে ভিতর দিকে। ওকে, একদম বাইরেটা লিখাচ্ছি, বাইরেরটা লিখে নাও, ডুরা ম্যাটার, অ্যারাকোনয়েড ম্যাটার, আর 3 নম্বর লিখে দাও যে পিয়া ম্যাটার, সেটা অনেক জায়গায় পায়াও বলা হয় ম্যাটার। ওকে, এই যে লেখালাম না, এটা মনে রাখবে যে ব্যাকেরা লিখে রাখো যে বাইরে থেকে ভিতর, এই সিকোয়েন্সটা দিয়ে কোশ্চেন আসে, বাইরে থেকে ভিতর। কারণ কেন বললাম সিকোয়েন্সটা, যে কোশ্চেন এরকমও দেয় যে মস্তিষ্কের সব থেকে ভিতরের স্তরটির নাম কি, দ্যাট ইজ পিরা ম্যাটার, বাইরেটির নাম কি, ডুরা ম্যাটার। এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে। এবার ভালো করে শোনো, মস্তিষ্কে কটি প্রকোষ্ঠ বর্তমান? প্রধানত বলা যাবে মস্তিষ্কে কটি প্রকোষ্ঠ বর্তমান? কোনো আইডিয়া আছে? প্রকোষ্ঠ বা ভেন্ট্রিকল যেটাকে বলি, লিখে নাও, খুব গুরুত্বপূর্ণ, যে মস্তিষ্কে 4টি প্রকোষ্ঠ বর্তমান, প্রধানত প্রকোষ্ঠ বর্তমান। নোট ডাউন করেছো? কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে, খুব ইম্পর্টেন্ট কিন্তু। হয়েছে না হয়নি? এরপরে ভালো করে শোনো, এই প্রতিটি প্রকোষ্ঠ কি থাকে? CSF দ্বারা পূর্ণ থাকে। জাস্ট লিখে নাও, প্রতিটি প্রকোষ্ঠ CSF দ্বারা পূর্ণ। আশা করি 80% স্টুডেন্ট কিন্তু CSF এর ফুল ফর্ম জানো। কেউ একজন বলো, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, ইংলিশ লিখে নাও, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। ওকে, এর কাজ কি? কে বলতে পারবে? একদমই তাই, ভেরি গুড। প্রত্যেকটা প্রকোষ্ঠের মধ্যে যে স্পেস আছে সেখানে ঘর্ষণজনিত আঘাত থেকে কিন্তু এই ফ্লুইড কিন্তু রক্ষা করে। বোঝা গেছে? হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে কোনো কিছু বলবে আমাকে। এবার যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট, যে ব্রেনের বিভিন্ন ভাগ, তার আমি সেটাও ছকের মাধ্যমে লেখাবো। এই ব্রেনের বিভিন্ন ভাগ এবং প্রত্যেকটা ভাগের কিন্তু কাজ, এটা কিন্তু আমাদের লিখে নিতে হবে। ওকে, চলো একদম প্রত্যেকে তোমরা খাতার মিডলে যেমন স্নায়ুতন্ত্র হেডিং করেছিলে, এখানে হেডিং করো মস্তিষ্ক বলে, একটু ছোট করেই করবে, কারণ অনেক ইনফরমেশান এখানে লেখানোর বাকি আছে, মানে লেখাতে হবে এই ছোটো জায়গার মধ্যে। ওকে, প্রত্যেক খাতার একদম মিডলে মস্তিষ্ক বলে হেডিং করো। দেখো তোমাদের এই টপিকটা বা এটা করানোর পরে মনে হতেই পারে স্যার অনেক টপিক বাকি আছে। অনেক টপিক বলতে কি, আমরা সমস্ত ভাগ নিয়ে কিন্তু পড়বো না, কেন যদি মস্তিষ্কের প্রচুর ভাগ নিয়ে পড়তে আরম্ভ করি তোমাদের নিজেদের ভয় পায় বা কনফিউজ হয়ে যাবে। যেগুলো ইম্পর্টেন্ট বা যেগুলো মেনলি প্রশ্ন আসতে লক্ষ্য করা যায়, আমি কিন্তু সেইগুলো নিয়েই আলোচনা করব। ওকে, চলো ফার্স্ট দেখো, মস্তিষ্কের প্রধানত কটি ভাগ? 3টি ভাগ জানি আমরা। এটা নিশ্চয়ই কারো কোনো, এটা প্রত্যেকে একমত, 3টি ভাগ। কি কি?
প্রথমটাকে বলে অগ্র মস্তিষ্ক। দেখো আমি বাংলায় বলছি, ইংলিশে লিখছি, তাহলে তোমাদের অসুবিধা হবে না। অগ্র মস্তিষ্ক, যেটাকে ইংলিশে বলা হয় কি ফোর ব্রেন, তোমরা ইংলিশও লেখো বাংলাও লেখো, ঠিক আছে। অগ্র মস্তিষ্ক বা ফোর ব্রেন। তারপর এটাকে মধ্য মস্তিষ্ক বা মিড ব্রেন বলে। তো দেখো তোমরা কিন্তু বেঙ্গলিরও লিখে রেখো, মধ্য মস্তিষ্ক বা মিড ব্রেন। আর লাস্টেরটা কি, যে পশ্চাৎ মস্তিষ্ক বা হ্যান্ড ব্রেন। ওকে, তিনটে গেল বোঝা, অগ্র মধ্য পশ্চাৎ, কোনো অসুবিধা নেই, হ্যাঁ কি না বোঝা গেছে। এরপরে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, এই যে অগ্র মস্তিষ্কের কটা ভাগ কেউ বলতে পারবে? অন্বেষা তোমার বলা উচিত, তোমাকে করিয়েছে আগে। দুটো ভাগ, কি কি? টেলেনসেফালেন, ডাইনসেফালেন। ঠিক বলছো, বলো। হ্যাঁ ঠিক। টেলেনসেফালেন, ডাইনসেফালেন, হ্যাঁ। সেগুলো আরো ভাগ আছে, হ্যাঁ। সেখান থেকে গুরু মস্তিষ্ক, থ্যালামাস, হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস। আমি এই টেলেনসেফালেন এটাকে বাদ রেখে আমি মেন যে এর তিনটে ভাগ যদি আমি বের করি, তাহলে কি বলতে পারি? একটা হচ্ছে গুরু মস্তিষ্ক, হ্যাঁ কি না, যাকে ইংলিশে কি বলে, ইংলিশে কি বলে বলতে পারি, এটা বলা উচিত সেরিব্রাল কর্টেক্স। সেরিব্রাম, যাকে বাংলায় বলা হয় গুরু মস্তিষ্ক। ওকে, এরপরে কি আছে? থ্যালামাস ও হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস, ওকে। এই তিনটে সবথেকে গুরুত্বপূর্ণ। তার মধ্যে প্রথমেই চলে আসি থ্যালামাস ও হাইপোথ্যালামাস। এর কাজ কি বলতে পারবে? ভালো করে শোনো, হাইপোথ্যালামাসের কাজটা আগে প্রত্যেকে লিখে নাও, আমি এই কারণে জায়গা রেখেছি এখানে, লিখে নাও, সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে নিদ্রা ও আত্মরক্ষা নিয়ন্ত্রণ করে, নিদ্রা ও আত্মরক্ষা নিয়ন্ত্রণ করে। ওকে, জাস্ট নিদ্রা ও আত্মরক্ষা লিখে নাও, তোমাদের কিন্তু বুঝতে অসুবিধা হবে না। ওকে, হাইপোথ্যালামাস কি নিয়ন্ত্রণ করে? মানুষের ঘুম ও আত্মরক্ষা। হঠাৎ করে কোনো কিছু এলে যে আমাদের যে মানুষ নিজেকে বাঁচানোর যে প্রবণতা, যে এটা কিন্তু কাউকে শেখাতে হয় না, এটা অটোমেটিক্যালি চলে আসে। সেটা কি? সেটা হাইপোথ্যালামাস দ্বারা নিয়ন্ত্রিত হয়। ওকে, এবার চলো থ্যালামাস দ্বারা কি 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 নিয়ন্ত্রিত হয়, লিখে রাখো, রাগ ও লজ্জা। ওকে, অসুবিধা নেই, প্রত্যেকে নোট ডাউন করেছো, রাগ ও লজ্জা। এবার সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, এই যে গুরু মস্তিষ্কের, এর কটা লোভ বর্তমান কেউ বলতে পারবে? এর কটা লোভ বর্তমান? এই লোভ দিয়ে কিন্তু প্রশ্ন আসে। 5টা লোভ বর্তমান। এই 5টা লোভ কি কি? ফ্রন্টাল, তারপরে টেম্পোরাল, অক্সিপিটাল, লিম্বিক আর প্যারেন্টাল। এই যে 5টা লোভ, এই লোভের কিন্তু ইন্ডিভিজুয়াল কাজগুলো খুব গুরুত্বপূর্ণ। তাহলে এই গুরু মস্তিষ্কটাকে বক্স করে এখান থেকে একটা লাইন বের করে 5টা ভাগে ভাগ করো, ছোট করে। আশা করি তোমাদের কাছে স্পেস রয়েছে। পাঁচটাকে ভাগ করলে আশা করি করতে পেরেছো প্রত্যেকে। হয়েছে কি হয়নি দেখতে পাচ্ছ কীভাবে করলাম। এই গুরু মস্তিষ্কের 5টা ভাগ বা 5টা লোবের ভাগ। ফার্স্ট কি? লিখে নাও ফ্রন্টাল। আমি লোভ কথাটা আর ইউজ করছি না, জায়গা আমার সেই মতো নেই, তো ফ্রন্টাল। ওকে, ফার্স্ট লোব হচ্ছে ফ্রন্টাল লোব, LOBE, প্রত্যেকে লিখে নেবে, ফ্রন্টাল লোব। ওকে, নেক্সট কি? প্যারিয়েন্টাল লোব। থার্ড কি? টেম্পোরাল লোব। ফোর্থ কি? অক্সিপিটাল লোব। ওকে, আর লাস্ট কি? লিম্বিক লোব। এবার যেটা কোশ্চেন আছে, এই যে 5টা লোব বললাম, এটা কিন্তু 5টা বিভিন্ন ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। কি কি? এই 5টা ক্রিয়া কিন্তু খুব গুরুত্বপূর্ণ, নোট ডাউন করো। ফ্রন্টাল লোবের কাজ কি? বাকশক্তি ও ব্যক্তিত্ব। লিখে নাও, ব্যক্তিত্ব ও বাকশক্তি। বাকশক্তি বলতে কথা বলার ক্ষমতা, ব্যক্তিত্ব বলতে পার্সোনালিটি। এটা ডিপেন্ড করে কার ওপর? ফ্রন্টাল লোবের ওপর। আর প্যারেন্টাল লোবের ওপর কি ডিপেন্ড করে? লিখে নাও, স্পর্শ ও বেদনা। ওকে, টেম্পোরাল লোবের ওপর ডিপেন্ড করে শোনার ক্ষমতা, শ্রবণ। ওকে, অক্সিপিটালের ওপর ডিপেন্ড করে দৃষ্টি বা দর্শন। আর লিম্বিকের ওপর ডিপেন্ড করে ইমোশন বা আবেগ। বলো, প্রত্যেকে লেখা হয়েছে? আমি কিন্তু এই ছকের মধ্যে কিন্তু তোমাদের কাজগুলো বা কে কার দ্বারা কোন অংশ নিয়ন্ত্রিত হয় সেটা কিন্তু বলেই দিলাম। তোমাদের কাজ থাকবে শুধু ভালো করে নোট ডাউন করে নেওয়া। হচ্ছে, এবার চলো, এবার আমরা ফিরে এসো
যে মধ্য মস্তিষ্ক বা মিড ব্রেনে। দেখো এরও ভাগ হয়, আমি আর এর ভাগে বা ডিটেলসে যাচ্ছি না, শুধু এর কাজ মানে লিখে নিচ্ছি যে এর কাজ কি কি, মানে এর কী কাজ বলতে পারবে, এর কী কাজ বলা যাবে? শ্রবণ ও দর্শন নিয়ন্ত্রণ করে। শ্রবণ দর্শন তো করে, এছাড়াও আর কি? ভালো করে শোনো, আমরা যে শ্রবণ দর্শন একদম লিখে নাও, শ্রবণ দর্শন একদম কারেক্ট। এছাড়াও আরও দুটো কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, যেগুলো আমরা অভ্যাসের ফলে প্রাপ্ত বা অনুশীলনের মাধ্যমে প্রাপ্ত, সেইগুলো মধ্য মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয়। যেমন নৃত্য, যারা নাচ করো তারা প্রত্যেকেই প্রায় জানো যে নৃত্যের সঙ্গে বা নৃত্য তো একটা প্র্যাকটিস, মানে একটা কোনোভাবে শেখা, এই শেখাটা, এই যে গ্রহণ করাটা, এটা কার উপর ডিপেন্ড করে? মধ্য মস্তিষ্কের উপর। এছাড়া ব্যায়াম বলতে পারো, হ্যাঁ কি না? এই যেগুলো প্র্যাকটিস বা অনুশীলনের উপর নির্ভরশীল, সেগুলো নিয়ন্ত্রিত হয় কার দ্বারা? মধ্য মস্তিষ্ক দ্বারা। ওকে, অসুবিধা নেই, চলো ভালো করে শোনো। এবার পশ্চাৎ মস্তিষ্কের কটা ভাগ? এর মোটামুটি তিনটে ভাগ। দেখো আমার এখানে খুবই কম জায়গা, তার মধ্যে করছি, তোমরা একটু ভালো করে নোট ডাউন করে নিও। এর তিনটি ভাগ কি কি বলতে পারবে? প্রথম ভাগটা হচ্ছে বলতে পারি পন্স, হ্যাঁ কি না? সেকেন্ড ভাগটা কি? সেটাকে বলে সেরিবেলাম। সেরিবেলামের একটা নামও কিন্তু আমরা জানি আমরা, তাই কি বলা হয়? লঘু মস্তিষ্ক, হ্যাঁ কি না? যেমন গুরু মস্তিষ্কে বলা হয় সেরিব্রাম, আর লঘু মস্তিষ্কে বলা হয় সেরিবেলাম। এই দুটো কিন্তু মস্তিষ্কের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ বলা যেতে পারে। আর লাস্ট কি লিখে নাও? মেডালা অবলাঙ্গাটা। মেডালা অবলাঙ্গাটা হয়েছে। এবার খুব গুরুত্বপূর্ণ, এই পন্সের কাজ কি বলতে পারবে? লিখে নাও যে বাকযন্ত্র, অর্থাৎ কথা বলার যে ক্ষমতা, বাকযন্ত্র বা গলবিল নিয়ন্ত্রণ করা, গলবিলকে নিয়ন্ত্রণ করা, এটা কার কাজ? পন্সের কাজ। লঘু মস্তিষ্কের কাজ কি? এর কাজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ, লিখে রাখো, দেহের ভারসাম্য রক্ষা। কথাটা শুনে থাকবে, দেহের ভারসাম্য রক্ষা, এটা কার কাজ? এটা কিন্তু হচ্ছে লঘু মস্তিষ্কের কাজ। আর মেডালা অবলাঙ্গাটার কি কাজ? অন্বেষা বলতে পারবে, এটা কিন্তু তোমাকে আমি লিখিয়েছিলাম আগেও যখন জিএনএম এর ক্লাস নিতাম। মেডালা অবলাঙ্গাটা বলো। একদমই তাই, ভেরি গুড, লিখে নাও যে হৃদক্রিয়া, তারপরে শ্বাসক্রিয়া ও ঘর্ম নিঃসরণে সাহায্য করে। ওকে, দেখো আমি একটু ছোটো করে লিখলাম, তোমরা একটু ভালো করে শুনে একটু লিখে নিতে পারো। বোঝা গেল? এই হলো আমাদের টোটাল মস্তিষ্কের বিভিন্ন ইম্পর্টেন্ট অংশ, তার হচ্ছে ভাগ ও বিভিন্ন অংশের কাজ। তাহলে আরেকবার বলে দিই, ভালো করে শুনে নাও। মস্তিষ্ককে মোটামুটি তিনটা ভাগ করা যায়, একটা অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। অগ্রকে অনেকভাবে ভাগ করা যায়, তার মধ্যে যেটা গুরুত্বপূর্ণ তিনটে ভাগ, একটা হচ্ছে গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসের কাজ হলো নিদ্রা ও আত্মরক্ষা করা, থ্যালামাসের কাজ হলো রাগ ও লজ্জা নিয়ন্ত্রণ করা, আর গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম এর যে 5টা লোব আছে, 5টা লোবের কিন্তু 5টা ডিফারেন্ট ভাগ আমরা লক্ষ্য করতে পারি, মানে বিভিন্ন কাজ লক্ষ্য করতে পারি। এই কাজগুলো আমি নোট ডাউন করেছি, তোমাদের কাজ একটু মুখস্থ রাখা, এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এবার মধ্য মস্তিষ্কের সেরকমভাবে কোনো প্রপার কাজ নেই, এগুলো প্রত্যেকটাই গুরু মস্তিষ্কের কাজকে নিয়ন্ত্রণ করে। তাছাড়াও যে কাজ থাকে, যেগুলো অনুশীলনের মাধ্যমে প্রাপ্ত যে কাজগুলো, সেগুলো নিয়ন্ত্রণ করে কে? যে মধ্য মস্তিষ্ক। অসুবিধা নেই। এবার চলো পশ্চাদের তিনটে ভাগ, পন্স, লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম, আর মেডালা অবলাঙ্গাটা। পন্সের কাজ কি? গলবিল বাকযন্ত্রকে নিয়ন্ত্রণ করা। অনেক সময় যখন আমরা কোনো কিছু চেবাই, এই চেবানোর সময় যে গালের পেশি আছে বা মুখের পেশি আছে, এই পেশিটাকেও নিয়ন্ত্রণ করে কে? পন্স, যাকে বাংলায় বলা হয় যোজক। এই পঞ্চজায় যোজকতা, বুঝতে পারলে? লঘু মস্তিষ্কের কাজ কি? লঘু মস্তিষ্কের কাজ হলো দেহের ভারসাম্য রক্ষা করা। এবার কোশ্চেন আসে, লঘু মস্তিষ্কের সঙ্গে মানবদেহের কোন অঙ্গ ভারসাম্য রক্ষা করে? কেউ বলতে পারবে? কোশ্চেন আসে কিন্তু এটা। অন্তঃকর্ণ, কান, একদম কান, হ্যাঁ একদমই তাই, কানেরও কিন্তু একটা শ্রবণের সঙ্গে সঙ্গে আর একটা কাজ রয়েছে, সেটা দেহের ভারসাম্য রক্ষা করা। ওকে, তো লঘু মস্তিষ্কের সঙ্গে সঙ্গে কানও দেহের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। লাস্ট হচ্ছে মেডালা অবলাঙ্গাটা। মেডালা অবলাঙ্গাটা কি? হৃদস্পন্দন, তোমার হচ্ছে শ্বাসক্রিয়া এবং ঘর্ম নিঃসরণ, এবং কি বমিরও ক্ষেত্রে এটা কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেটা কি? সেটা হচ্ছে মেডালা অবলাঙ্গাটা।
বলো বোঝা গেছে? অসুবিধা নেই আশা করি। এরপরের যে টপিকটা আমরা পরের দিন ডিসকাস করব, শুনে নাও ভালো করে, খুব ইম্পর্টেন্ট, যে সুষুম্না কাণ্ড। সুষুম্না কাণ্ড ততটা বেশি জানার দরকার হয় না, যে অ্যাকচুয়ালি কী থাকে, কতটা দৈর্ঘ্য হয়, কতটা খণ্ডকে বিভক্ত, এটাই ইম্পর্টেন্ট। এরপরে দিন যেটা স্টার্ট করবো সেটা হচ্ছে স্নায়ু। স্নায়ুর গঠনগত এককের নাম কি? স্নায়ুর গঠনগত এককের নাম কি? নিউরন বা স্নায়ু কোষ। হ্যাঁ কি না? সেই আদর্শ নিউরনের গঠন একটু চিত্রসহ আলোচনা করব, করে একদম ফিরে আসব যে প্রান্তীয় স্নায়ুতন্ত্রের প্রথম ভাগ অর্থাৎ করোটি স্নায়ু। সেখানে যে 12টা করোটি স্নায়ু আছে, এই 12টা করোটি স্নায়ুর কোথায় কোথায় উৎপত্তিস্থল, কোথায় যাচ্ছে, কি কাজ করছে, এটা কিন্তু লেখাবো। বুঝতে পারলে? এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ কম্পিটিটিভ এক্সামের জন্য। 12টা 1 2 3 4 করে 12টার নাম মুখস্থ রাখার প্রয়োজন, কোথায় তার উৎস, কোথায় তার গন্তব্য, কি কাজ করে, কোথায় কাজ করে, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। বোঝা গেছে? চলো, এই হলো আমার আজকের বেসিক টপিক। অনেকদিন পর তোমাদের ক্লাস নেওয়া হলো, আজকের বেসিক টপিক। পরের সপ্তাহে আমি কিন্তু এই স্নায়ুতন্ত্র শেষ করব। যেমন পুজোর আগে আমি রেচনতন্ত্র শেষ করেছিলাম 2টো ক্লাস নিয়ে, এখানে কিন্তু স্নায়ুতন্ত্র শেষ করব। ওকে, চলো আজকে তাহলে এতটাই।